ওদের দিকে ইএসকে ডেকে নিয়ে না পেছনে চলে এসে পেছনে এই আটটা চেয়ার দেবেন চলে চলে গৌতম দাসগুপ্ত বাপিদা বাপিদা করেই হ্যাঁ ভুলে গেছি। তিনজন কাউন্সিলর আছে আজকে এই সাংবাদিক বৈঠকে আমার পাশে আপনি দেখছেন শিবাজি সিংহ রায়, আপনারা জানেন জেলা প্রেসিডেন্ট আছেন উত্তর কলকাতার। তার পাশে গৌতম দাশগুপ্ত জেলার আছে। তিন কাউন্সিলর পরিচয় দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই, তবুও বলছি মীরা দেবী পুরোহিত, সুনিতা ঝাওয়ার, বিজয় ওঝা, আর পেছনে আমাদের যারা জেনারেল সেক্রেটারি আছে তারা আছে। বালুদা তো আপনারা জানেনই, বিশ্বপ্রিয় রায়চৌধুরী। দেখুন, বিষয় হচ্ছে আগামীকাল তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাই। এবার শহীদ দিবস ভার্চুয়ালি হচ্ছে। কেন ভার্চুয়ালি হচ্ছে? কেউ কেউ বলবে করোনার জন্য, কেউ কেউ বলছে বকরি ঈদের জন্য। তো সেই কারণে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে অ্যাকচুয়াল কারণ কি, বকরি ঈদের জন্য নাকি না করোনার জন্য, সেটা তৃণমূল স্পষ্ট করুক। যদি বকরি ঈদের জন্য হয় তাহলে এটা তৃণমূলের যে বরাবরের যে রীতি আছে সেই রীতির সাথে খাপ খাচ্ছে। কিন্তু যদি করোনার জন্য হয় তাহলে যারা করোনার জন্য প্রকাশ্যে সভা না করে যারা ভার্চুয়ালি মিটিং করতে হচ্ছে, তারা কি করে এই রাজ্যে নির্বাচনের দাবি করে, উপনির্বাচনের জন্য গলা ফাটায়, ইলেকশন কমিশন কিংবা অন্যদের দোষারোপ করে? তার মানে এই ভার্চুয়াল মিটিং থেকেই তৃণমূল স্বীকার করে নিচ্ছে যে এই রাজ্যে সমাবেশ করার মতো অবস্থা নেই। যারা কদিন আগে মোদিজি, অমিত শাহজি, নাড্ডাজি সহ ইলেকশন কমিশনকে ইলেকশন করানোর জন্য তুলোধনা করেছিল, আজকে তারা উপনির্বাচনের জন্য এত ক্ষেপে উঠেছে কেন? তার কারণ পদ যায় যায়, গদি হারানোর সময় প্রায় এগিয়ে আসছে। আর আমার ব্যক্তিগত মত, মুখ্যমন্ত্রিত্ব ছাড়তেই হবে। তার কারণ থার্ড ওয়েভ আবার আসছে। অতএব এই সময়ের মধ্যে আমার ব্যক্তিগত মত, ইলেকশন করা সম্ভব নয়। যেহেতু ইলেকশন করা সম্ভব নয়, সেই কারণে মমতা ব্যানার্জির উচিত দ্বিতীয় কোনো ব্যক্তিকে চিন্তা করা, একজন স্থাবককে বসানোর চিন্তা করা। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই।
কারণ না জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, কালের গতিতে সেই মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতেই হবে। আজকে 21 তারিখে শহীদ দিবস। আমি তো মনে করি শহীদদের নাম করে প্রকৃতপক্ষে শহীদদেরই ধোঁকা দেওয়া হচ্ছে, শহীদদেরই অপমান করা হচ্ছে। যারা শহীদ হয়েছে তারা যে পার্টিরই হোক, আমরা কারো মৃত্যুকে সমর্থন করি না, আমরা ব্যথিত। কিন্তু প্রথম জালিয়াতি হচ্ছে যারা শহীদ দিবসে, যাদের শহীদ হওয়ার জন্য শহীদ দিবস পালন হচ্ছে, তারা কেউ তৃণমূল কংগ্রেসের হয়ে শহীদ হননি। প্রথম জালিয়াতি এখান থেকে শুরু। প্রত্যেকে কংগ্রেসের হয়ে শহীদ হয়েছে, তৃণমূলের হয়ে নয়। তার মানে সেখানেও মৃত ব্যক্তিদের লুট করা হয়েছে, চুরি করা হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। পরবর্তীকালে আমরা কি দেখলাম? যাদের মারার জন্য যিনি আদেশ দিয়েছিলেন সরকারি আধিকারিক, তিনি তৃণমূলের হয়ে জিতলেন, মন্ত্রী হলেন, বহাল তবিয়তে তৃণমূলের ছিলেন। তাহলে কিসের শহীদদের প্রতি শ্রদ্ধা? গত বছর ভার্চুয়াল মিটিং হয়েছে 21 তারিখ, তার আগের বছর 2019 সালের শহীদ দিবসের মিটিং আপনাদের স্মরণ করায়। বিরাট বক্তৃতা চলল, এক লাইন শহীদদের নিয়ে কোনো কথা হয়নি। আর শহীদদের শহীদ বেদিতে মাল্যদান পর্যন্ত তৃণমূলের কোনো নেতা করেনি। এর থেকে বোঝা যাচ্ছে শহীদ দিবস নামে শুধু রাজনীতি দিবস পালন হচ্ছে। আর কারা শহীদ দিবস করছে? যারা ভারতীয় জনতা পার্টির 200-র ওপর কার্যকর্তাকে হত্যা করেছে, তারা শহীদ দিবসের কথা বলছে, তারা শহীদ দিবস পালন করছে। হত্যাকারীদের দ্বারা শহীদ দিবস মানায় না। আর এটা প্রহসন ছাড়া আমরা কিছুই মনে করি না। এই শহীদ দিবস আমি মনে করি শুধুমাত্র শহীদদের নামে একটি রাজনৈতিক কার্যক্রম ছাড়ার কিচ্ছু না। আজকে কত কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির এখনো ঘর ছাড়া, যারা ঘরে ঢুকতে পারেনি, ঘর বাড়ির চারিদিকে লুট হয়েছে, মহিলাদের পর্যন্ত রেহাই দেওয়া হয়নি। এই উত্তর কলকাতায় বেলেঘাটা, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়ায় এখনো বহু কার্যকর্তা ঘর ছাড়া, দোকান খুলতে পারছে না, অটো চালাতে পারছে না। বাড়িতে জোর করে সেখানে শৌচাগার বানিয়ে দেওয়া হচ্ছে। আইনের শাসন বলে কিচ্ছু নেই। আইনের শাসনের পরিবর্তে আইন রক্ষকদের শাসন চলছে। পুলিশ নির্বিকার। গতকাল আমরা যে জিনিস দেখলাম ভ্যাকসিন কাণ্ডে, এরকম নক্কারজনক ভূমিকা কলকাতায় পুলিশের আমরা কখনো দেখিনি। আমি তো মনে করি গতকালের যে ঘটনা যেটা দেখলাম, কলকাতা পুলিশের মর্যাদা হানিকর ঘটনা। পুলিশ বিজেপির কাউন্সিলরকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালি দিচ্ছে। এ কলকাতা পুলিশের ক্ষেত্রে বেমানান। তাই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে পুলিশের শৃঙ্খলা ভেঙে গিয়েছে। ভ্যাকসিন কাণ্ডে আমরা শুধুমাত্র সিবিআই ইনকোয়ারি চেয়েছিলাম এবং সিবিআই ইনকোয়ারির দাবিতে আমরা আমাদের অভিযান লাগাতার সারা রাজ্য জুড়ে চালাবো। উত্তর কলকাতা তো চালিয়েছি, চালাবো। তার কারণ দেবাঞ্জন দেব যে ধরা পড়েছে, তার সাথে যাদের ফটো বিভিন্ন অনুষ্ঠানে তৃণমূলের যে সমস্ত নেতারা হাজির ছিল,
তাদেরকে আড়াল করতে, সত্যকে ধামাচাপা দিতে কিছু চুরিপটিকে গ্রেপ্তার করে আসল জায়গা থেকে নজর সরাবার চেষ্টা হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, তার তলায় যে ফলকটি ছিল, যেখানে সমস্ত বড় বড় নেতাদের নাম এই দেবাঞ্জন দেবের সাথে ছিল, সেই দেবাঞ্জন দেবের সাথে থাকা রাতারাতি নামগুলি মিটিয়ে ফেলা হলো কেন, ভেঙে ফেলা হলো কেন, এ প্রশ্ন আমি তুলতে চাই। যদি ভেতরে ভয় না থাকে, যদি কোন রকম অপরাধের সাথে যুক্ত না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রমাণপত্র আছে তাকে মিটিয়ে ফেলার চেষ্টা আমরা এই ভ্যাকসিন কাণ্ডে দেখেছি। অতএব মমতা ব্যানার্জি বড় বড় কথা বলছে, কেন ভ্যাকসিন কাণ্ডের নিরপেক্ষ তদন্ত হবে না? বড় বড় তো বিচারপতিকে দিয়ে সিট গঠন করে তার তদন্ত হতে পারে, কিন্তু সিআইডি তদন্তে ধামাচাপা ছাড়া আর কিছুই হতে পারে না। আজকে যেভাবে হিংসা সারা রাজ্য জুড়ে হচ্ছে, রায়গঞ্জ আজকে আমরা দেখলাম, সেখানেও দেবেশ বর্মনকে তৃণমূলের পতাকা মুখে দিয়ে সেই পুরনো কায়দায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। আর যখন মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এই রাজ্যে যখন বিভিন্ন জায়গায় ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া হচ্ছে, তখন পুলিশ অসহযোগিতা করছে, প্রশাসন বাধা দিচ্ছে, তৃণমূলের কার্যকর্তাদের নিয়ে দেওয়া হচ্ছে, এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানকেও তদন্তে বাধা দেওয়া হচ্ছে। এমনকি রাজ্যপালও ঘটনাস্থলে গেলে তাকেও বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর মুখ্যমন্ত্রী বলছে এই ঘটনাগুলো সব আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগের ঘটনা, অর্থাৎ 5 তারিখের আগের ঘটনা। তো যদি 5 তারিখের পরের ঘটনা যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে আপনি কি করেছেন? আর আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, 5 তারিখের আগের ঘটনা বলে যদি আপনি দায় এড়ান, তাহলে শুভেন্দু বাবুর দেহরক্ষী খুন হয়েছে আজ থেকে 2 বছর আগে, আপনার সরকারে মন্ত্রী ছিলেন শুভেন্দু বাবু, তাহলে ওটা তো আগের সরকারের ব্যাপার। তাহলে এই সরকার কেন ওই দেহরক্ষীর হত্যা মানে আত্মহত্যাকাণ্ডের কেন তদন্ত করছে? কেন আত্মহত্যা তদন্ত করছে প্রশ্ন আমি করতে চাই। ওটা তো আগের সরকারের ব্যাপার। আর আপনি বলছেন যে আমি সরকারে বসার আগের ঘটনা, অর্থাৎ এটা একজন মুখ্যমন্ত্রীর দায় এড়ানোর কথা নয়। এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এই ঘটনার সাথে সম্পূর্ণভাবে যুক্ত। সেই কারণে আমরা মনে করি এই রাজ্যে ক্ষমতা পাওয়ার পর যেভাবে স্বেচ্ছাচারিতা, যেভাবে দমনমূলক নীতি, বিজেপি করবার অপরাধে যেভাবে হামলা করা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। সেই কারণে আমরা আমাদের রাজনৈতিকভাবে আন্দোলনের আমরা যে রূপরেখা বানাচ্ছি তা আমরা করবই, এবং এর সাথে সাথে তৃণমূলের যে 8 জন শহীদ হয়েছে তার শহীদ দিবস যেমন ওরা পালন করছে, আমরাও আগামীকাল তৃণমূলের এই পালন করা শহীদ দিবসকে কালা দিবস, ধোঁকা দিবস আখ্যা দিয়ে প্রকৃত শহীদ 200 জনের শহীদের জন্য কালকে আমরা আমাদের কার্যক্রম চালাবো। এবং কালকে ভার্চুয়াল মিটিং হবে, তৃণমূলের ভার্চুয়াল মিটিং এর পাল্টা ভার্চুয়াল মিটিং। অসৎ শহীদ দিবসের পরিবর্তে সাচ্চা শহীদ দিবস, হত্যাকারীদের শহীদ দিবসের বিরুদ্ধে প্রকৃত হত্যাকারীদের হত্যা হয়েছে তাদের সম্মান জানানোর শহীদ দিবস। অতএব আমরা মনে করি এই সরকার গণতন্ত্রের সমস্ত
যে দিক আছে তাকে বিনষ্ট করবার কাজ করছে। সেই কারণে আমরা এই সরকারের বিরুদ্ধে আমরা যেমনভাবে আমাদের আন্দোলন সংগঠিত করছি, কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে গতকাল 70 জনের মতো আমাদের কার্যকর্তা উপস্থিত হয়েছিল এবং আমরা 50 জন কার্যকর্তাই মিছিল করে যেতাম, কিন্তু সেখানে আমাদের জেলা সভাপতি শিবাজি সিংহ রায়কে যেভাবে যে অশোভন আচরণ তার সাথে এবং বাকিদের সাথে পুলিশ করেছে, সাংবাদিকদের ওপর যেভাবে বলপ্রয়োগ পুলিশ করেছে, তা আপনাদের এখানে অনেক সাংবাদিক ছিলেন। আমি তো মনে করি না যে কোনোদিন আমি এই জিনিস দেখেছি। সিপিএম আমলে আমরা আন্দোলন করেছি, তৃণমূল আমলে আন্দোলন করেছি, কিন্তু এবারের তৃণমূলের নতুন সরকারের আমলে এক চরম স্বেচ্ছাচারী স্বৈরতন্ত্র এই রাজ্যে কায়েম করবার চেষ্টা চলছে। কলকাতায় আমরা কখনো এভাবে লুটপাট দেখিনি। বিজেপি করার অপরাধে কার্যকর্তাদের বাড়িতে ম্যাটাডোর এনে দোকান থেকে মাল বের করে, বাড়ি থেকে মাল বের করে ম্যাটাডোরে নিয়ে যাওয়া, তাও দিনের বেলা। এই জিনিস গ্রামগঞ্জে কোথাও কখনো শুনেছি, কলকাতায় কখনো শুনিনি। আমি মনে করি পুলিশকে এইভাবে ঠুটো জগন্নাথ করে রেখে প্রকারান্তরে কলকাতা পুলিশের মানকে নষ্ট করে দেওয়া হচ্ছে। সারা রাজ্যে পুলিশ প্রশাসনকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। একটা গুন্ডার রাজত্ব কায়েম হয়েছে, যার পরিণামে আপনারা দেখতে পাচ্ছেন। এই তো মানিকতলায় কালকে ব্যাপক গন্ডগোল, তৃণমূলে গন্ডগোল, সারা রাজ্য জুড়ে এখন তৃণমূলে গন্ডগোল, বকরার গন্ডগোল, নিজেদের মধ্যে ভাগবাটোয়ারার গন্ডগোল। অতএব এই জিনিস শুরু হয়েছে, মন্ত্রীও এখন নিরাপদ নয় তৃণমূলের গুন্ডা বাহিনীর কাছ থেকে। অর্থাৎ গৃহযুদ্ধ তৃণমূলে লাগতে শুরু করেছে। তার কারণ আইন শৃঙ্খলা আইন রক্ষকের হাতে না দিয়ে মস্তানের হাতে, দস্যুদের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিলে যা পরিণতি ঘটে তাই এখানে ঘটতে চলেছে। তাই আমি পরিষ্কার মনে করি এই সরকার গণতান্ত্রিক সীমা লঙ্ঘন করতে শুরু করেছে, যা আগামী দিন এই সরকারকে বিপদের মুখে ফেলবে। তাই আমি পরিষ্কারভাবে বলতে চাই, সরকার রাজধর্ম পালন করুক, সরকার গণতন্ত্র অনুযায়ী এই রাজ্য শাসনের যে দায়িত্ব রাজ্যের মানুষ দিয়েছে তাকে পালন করুক। এটাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের আবেদন। যদি এই সরকার অগণতান্ত্রিক পথে চলতে থাকে, সংবিধানের যতগুলো রাস্তা আছে প্রত্যেকটি রাস্তাকে আমরা কাজে লাগানোর জন্য, প্রত্যেকটি রাস্তার দরজায় আমরা কড়া নাড়বার জন্য প্রস্তুত আছি। এবং স্বাভাবিকভাবেই সর্বশেষে মানুষের কাছে তো আমরা যাবই, আর তার জন্য কোভিড বিধিকে মেনে আমরা মানুষের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। গতকাল যে জিনিস আমরা দেখলাম, জমায়েত হওয়ার আগেই এইভাবে বলপ্রয়োগ, এইভাবে স্বেচ্ছাচারিতা আমরা কলকাতা পুলিশের কখনো দেখিনি, সারা রাজ্য পুলিশের কখনো দেখিনি। মিছিল শুরু হওয়ার আগে, অথচ ওই কেন্দ্রে পরশুদিন কুণাল ঘোষের নেতৃত্বে ওখানে একটি বিরাট মিছিল সংগঠিত হলো ওই জায়গা থেকে। তো সেখানে কি কোভিড ছিল না? কুণাল ঘোষের মিছিলে কি কোভিড সেখানে ছড়াবে না? এ প্রশ্ন পুলিশকে আমরা বলতে চাই। তৃণমূল সারা রাজ্য জুড়ে, কলকাতার সর্বত্র গ্যাসের দাম, পেট্রোলের দাম নিয়ে এত আন্দোলন করলো। কে পারমিশন দিল? কি করে দিল? তাহলে বিনা পারমিশনে তৃণমূল করেছে, পুলিশ ব্যবস্থা নিল না কেন? তার মানে গণতান্ত্রিক রাজ্যে তৃণমূলের প্রতি এক ব্যবহার,
ভারতীয় জনতা পার্টির পক্ষে আরেক ব্যবহার, এই যে দ্বিচারিতা, এই যে দ্বিমুখ নীতি, এর আমরা তীব্র নিন্দা করছি। যদি আন্দোলন তৃণমূল করতে না পারে তো বিজেপিও করবে না, যদি বিজেপি আন্দোলন করতে না পারে তৃণমূলেরও করার অধিকার নেই। কিন্তু এক পেশে তৃণমূলকে আন্দোলন করবার অধিকার দিয়ে ভারতীয় জনতা পার্টি কণ্ঠরোধ করবার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টাকে আমরা মানব না। আমরা ভ্যাকসিন কাণ্ড সহ বাকি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলার বিরুদ্ধে আমরা সোচ্চারিত আছি, সোচ্চারিত থাকব। এইটুকু আমার বলার, আপনাদের প্রশ্ন থাকলে করতে পারে। না না, ঘটনা হচ্ছে, প্রথমেই তো আমি বলে দিলাম যে যারা মারা গিয়েছে তারা কেউ তৃণমূলের নয়, তৃণমূলের জন্য কেউ মরেনি। তার মানে তাদের মৃত আত্মাও তো ওপরে গিয়ে চিন্তা করছে যে আমরা মরলাম একটা পার্টির জন্য, আর আরেকটা পার্টি আমাদের নিয়ে ব্যবসা করছে। অতএব এটাই তো সবচেয়ে বড় ধোঁকা। আর কালা দিবস, কারণ যদি শহীদের প্রতি বিন্দু মাত্র যদি মর্যাদা তৃণমূলের থাকতো, তাহলে বিজেপির 200 কার্যকর্তাকে খুন করতো না। যাদের বিন্দু মাত্র শহীদের প্রতি আস্থা নেই, সেই কারণের জন্য লাগাতার চারিদিকে খুন আর লুটতরাজ, মহিলা নির্যাতন, মহিলার সম্মানহানি, এই জিনিস তৃণমূলের কার্যকর্তারা করছে। সেই কারণে আমি বলতে চাই, এটা তৃণমূলের কালা শহীদ দিবস, ধোঁকা দিবস বলে আমি মনে করি। আমরা প্রকৃত যারা মৃত, যারা তৃণমূলের দ্বারা হত্যা হয়েছে, তাদের শহীদ দিবস আমরা আগামীকাল পালন করব। গতকালকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে যে সিঙ্গুরের যে আন্দোলন ছিল তার শুধুমাত্র বাম সরকার এবং জমি নীতির বিরুদ্ধে ছিল। টাটা যদি বিনিয়োগ করে পশ্চিমবঙ্গে, টাটাকে তারা স্বাগত করতে তৈরি রয়েছে। এই যে যে জমি আন্দোলন করে তৃণমূল ক্ষমতা এলো, এখন তারা বলছে তারা টাটাকে স্বাগত জানাতে তৈরি। দেখুন, বিগত সরকার, মমতা ব্যানার্জির সরকার প্রচুর মানুষকে ধোঁকা দিয়েছে। এত শিল্প আসছে, অত শিল্প আসছে, এত কোটি টাকা বিনিয়োগ এসে গেছে। 1 পয়সার বিনিয়োগ তো দূরের কথা, উল্টো বিনিয়োগকারী এখান থেকে চলে গেছে। কারণ টাটা যখন সিঙ্গুর থেকে চলে গেছে, শিল্পে সেদিন থেকেই গ্রহণ লেগেছে। সেই দিন থেকেই এখানকার শিল্পপতিরা, ব্যবসায়ীরা বুঝে গেছে টাটার মতো ব্যবসায়ীকে যে রাজ্যে চোখের জল ফেলে চলে যেতে হয়, সেই রাজ্যে শিল্প হবে না। এখানে মদ শিল্প হবে, এখানে বোম শিল্প হবে, এখানে অন্য শিল্প হতে পারে না। সেই কারণে এখন যখন দেখছে শিল্পের মন্দাত্মতা, আর এতদিন ধরে বলতো পশ্চিমবাংলায় প্রচুর কাজ, পশ্চিমবাংলা থেকে বেশি মানুষ বাইরে নেই। গত কোভিড দেখিয়ে দিল যে এখান থেকে প্রায় 38 লক্ষ মানুষ ভিন রাজ্যে কাজ করছে। 38 লক্ষ মানুষ ভিন রাজ্যে তাদের কাজের সন্ধানে, দুটো ভাতের সন্ধানে অন্য রাজ্যে চলে গেছে। পশ্চিমবাংলা সারা দেশের মধ্যে 1 নম্বর মাইগ্রেন্ট লেবারে, পরিযায়ী শ্রমিকে পশ্চিমবাংলা 1 নম্বর, তা ধরা পড়ে গেছে। আর সেটা মমতা ব্যানার্জি জানতো বলে ওই ট্রেন, যে ট্রেনে আসছিল করোনা, যে ট্রেনে আসছিল মাইগ্রেন্ট লেবাররা, তাদের করোনা এক্সপ্রেস নাম দিয়েছিলেন, কিন্তু অসত্য ধরা পড়ে গেছে। সেই কারণে আমি মনে করি ইনফোসিসকে ডেকে এনেছিল না, এই পার্থবাবুই তো স্টেটমেন্ট করেছিলেন ইনফোসিস এত কোটি টাকার বিনিয়োগ করছে, এই হবে সেই হবে, কত কথা। 3 দিন বাদে ইনফোসিস এখান থেকে চলে গেছে। আর ইনফোসিস কর্তা যাওয়ার আগে বলে গেছে, আর যেখানে শিল্প হোক, এখানে শিল্প নয়, এখানে তোলাবাজি শিল্প ছাড়া আর কোনো শিল্প হবে না। 1 টাকা বিনিয়োগ হয়নি। সেই কারণে এখন টাটা ভজনা করতে শুরু করেছে
তাই আমি মমতা ব্যানার্জিকে বলবো, যে পাপ করেছিলেন টাটাকে তাড়িয়ে সরাসরি ষষ্ঠাঙ্গে টাটার পায়ে মাথা ঝুঁকিয়ে প্রণাম করুন, আর টাটাকে আহ্বান করুন এই রাজ্যে শিল্প আসার জন্য। যদি আসে তো রাজ্যের ভাগ্য খুলে যাবে। মমতা ব্যানার্জির ভাগ্য খুলুক আর না করুক, অন্তত রাজ্যে বেকার যুবক যুবতীদের তাদের ভাগ্য খুলে যাবে। কারণ এই রাজ্যে তো অবস্থা এমন একটা জায়গায়, গতকাল কি দেখলেন? এতদিন আমরা টেট নিয়ে দুর্নীতি দেখেছি, কালকে আমরা দেখলাম পুলিশে নিয়োগ নিয়ে চরম দুর্নীতি। আর সেই দুর্নীতির জন্য যারা শান্তিপূর্ণ আন্দোলন করলো তাদের উপর লাঠি চললো, তাদের উপরে বল প্রয়োগ হলো। অর্থাৎ এই সরকার চাকরি ক্ষেত্রে শুধু নয়, ভ্যাকসিনে শুধু নয়, যত ক্ষেত্র আছে প্রত্যেক ক্ষেত্রে এই সরকার দুর্নীতি ছাড়া আর অন্য কোনো নীতি চালায়নি। সেই কারণে এই সরকার স্বেচ্ছাচারী, দুর্নীতিগ্রস্ত, স্বৈরতন্ত্রী সরকার বলে আমাদের মনে হচ্ছে। মমতা ব্যানার্জির এই সরকারকে দেখে আমার ইন্দিরা গান্ধীর কথা মনে পড়ছে। ইন্দিরা গান্ধীকে যখন এক সময় লোকেরা স্বৈরাচারী সরকার বলে আখ্যা দিত, এক ইন্দিরা গান্ধীর ছবি মমতা ব্যানার্জির মধ্যে আমরা এইবারের সরকারে দেখতে পাচ্ছি। ইন্দিরা গান্ধীরও যে পরিণতি হয়েছিল, পরিণতি মানে আমি গুলি বলছি না, পরিণতি হয়েছিল মৃত্যুকে সমর্থন আমরা করি না, সেই জন্য ক্লিয়ার করে দিলাম যে মুছে গিয়েছিল ধীরে ধীরে সমস্ত কিছু। আজ কংগ্রেসের অবস্থা দেখুন, তৃণমূলেরও এর চেয়ে খারাপ অবস্থা হবে। যখন ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়ানোর লোক আছে, তৃণমূলের ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়ানোর লোক থাকবে। এই অবস্থা তৈরি হবে তৃণমূলের যদি গণতন্ত্রের বিরুদ্ধে বারবার প্রহার করতে থাকে, গণতন্ত্রের বিরুদ্ধে অগণতন্ত্রকে স্থাপন করবার চেষ্টা করতে থাকে। বাংলার মানুষ অগণতান্ত্রিক পদক্ষেপে কোনোদিন সমর্থন করেনি, সমর্থন করবেও না। বাংলার মানুষ আদর করে বসাতেও জানে, আবার ঘাড় ধরে নামাতেও জানে। সেটা কংগ্রেসও দেখেছে, সিপিএমও দেখেছে, আগামী দিন তৃণমূল কংগ্রেসও দেখবে। আপনি কর্মসংস্থান শিল্প এটা নিয়ে বলছেন, কিন্তু কালকেই পার্লামেন্টে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী যে রিপোর্ট প্লে করেছেন, যা পেশ করেছেন, সেখানে স্পষ্টই যে গোটা দেশের জাতীয় গড় যে কর্মসংস্থান হার, তার তুলনায় পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের হার অনেক ভালো। দেখুন, এইসব পশ্চিমবঙ্গ সরকারের যে তথ্য যায় তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার রিপোর্ট পেশ করে। এখানে যেমন করোনায় ছেয়ে আছে, তখন আপনি কি দেখেছেন? করোনা নেই। এখানে মারা যাচ্ছে করোনায়, পোড়ানো হচ্ছে অন্য রোগ বলে। ডাক্তারদের ফোর্স করা হচ্ছে। ভারতবর্ষে একটা রাজ্যের নাম বলুন, আমি রাজনীতি ছেড়ে দেব, যে রাজ্যে ডাক্তারকে ফোর্স করা হয় যে করোনা লিখতে পারবে না, রোগের কারণ অন্য লিখতে হবে, যে রাজ্যে ডাক্তারকে ফোর্স করা হয় ডেঙ্গু হলে ডেঙ্গু লেখা যাবে না, একটা রাজ্যের নাম বলুন। এই রাজ্য গোটাটা অসততায় ভর্তি। অতএব সেই কারণে এই রাজ্যের আসল কি অবস্থা কেন্দ্রীয় রিপোর্ট দেখে বোঝার দরকার নেই। আমরা যারা এই রাজ্যবাসী তারা ভুক্তভোগী। একটাও কোনো নতুন কারখানা তৈরি হয়েছে? তাহলে কি করে কর্মসংস্থান হচ্ছে? উল্টে কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে কি করে? সেই কারণের জন্য আমরা বুঝতে পারছি রাজ্যের অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে। 2 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ হাজার কোটি টাকা সিপিএম সরকার ধার করে এখানে ঋণের জালে জড়িয়ে দিয়ে গিয়েছিল। এই মমতা ব্যানার্জি এসে কম চিৎকার করেছে? এত টাকা ঋণের বোঝা আজকে আর কয়েকদিনের মধ্যে 6 লক্ষ কোটি টাকা বাংলার মানুষের উপর ঋণের বোঝা চাপবে। রাজ্যটাই তো নিলামে উঠে যাবে। সেই কারণে মানুষ এই দিকগুলো দেখতে পাচ্ছে না। কারণ অর্থনৈতিক বিষয়, ধার করে ঘি খাওয়া, এই দিকে মানুষ লক্ষ্য করছে না। সেই কারণে রাজ্যের অর্থনীতি তো ভেঙেই পড়ছে।
শুধু মিথ্যাচার আর মিথ্যার রিপোর্ট দিয়ে এই সরকার চালাবার চেষ্টা করছে, যেটা আগের যে সিপিএম সরকার, তার যে অর্থমন্ত্রী, তিনি যে বাজেট তৈরি করতেন, সেই ভুয়া বাজেটের ফল আজকে আমরা ভোগ করছি। আর এখনকার যিনি অর্থমন্ত্রী, এখন তো অর্থমন্ত্রী নেই, তো আগে যে অর্থমন্ত্রী ছিল এই সরকারের, অমিত বাবু, তার আনুমানিক আয় ধরে কাল্পনিক ব্যয়কে লাগিয়ে যে হিসাব, সেই হিসাব মুখ থুবড়ে পড়ার কারণে রাজ্যের অর্থনীতি এমন দুর্দশা অবস্থা যে ধার করা ছাড়া বেতন দেওয়ার অবস্থা নেই। সেখানে আবার কর্মসংস্থানের প্রশ্ন আসছে কোত্থেকে? বলো। অভিযোগ করেছে ফোন ট্যাপ করা হয়েছে, কি বলবেন? যারা অন্যদের ফোন ট্যাপ করে বেড়ায়, তারা কে অভিযোগ করলো ওর কোনো মূল্য নেই। বারবার আমরা এবং অন্য রাজনৈতিক দলের লোকেরা এই রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে পরিষ্কার অভিযোগ করেছে যে তৃণমূল সরকার বিভিন্ন নেতা, বিভিন্ন ব্যক্তি, সরকারি আধিকারিক, পুলিশের অধিকর্তা সবার ফোন ট্যাপ করে, এবং এমনকি তৃণমূলের যারা নেতা তাদেরও ফোন ট্যাপ হয়। আমি সুদীপ ব্যানার্জিকে বলবো যে মমতা ব্যানার্জি আপনার ফোনও ট্যাপ করে রেখেছে, দেখে নিন। অতএব সেই কারণে তৃণমূলের খুব কম নেতা আছে, যার জন্য তৃণমূলের কোনো নেতারা, আপনারা ভুক্তভোগী, আপনারা জানেন, আমরাও কিছুটা জানি, তাদের প্রত্যেকের একটা আলাদা গোপন নাম্বার আছে অন্যের নামে। সেই নাম্বারে বিশেষ কথাবার্তা বলে, কিছু কিছু লোক ল্যান্ডলাইনে বলে। আমি বহু নেতাকে, আমাকে বলেছে বহু নেতা, আপনাদের তো বলেই যে না না ফোনে বলা যাবে না, কারণ মমতা শুনে নেবে। ওরা তো এরকম বলে, যে মমতার চেয়ে ছোট সেও বলে এই কথা, যে মমতার চেয়ে বড় সেও বলে এই কথা, মমতা শুনে নেবে। দিদি দিদি বলে না, দিদি দিদি প্রকাশ্যে, আর ভেতরে হচ্ছে মমতা শুনে নেবে। সেই জন্য আমরা জানি ফোন ট্যাপ করার কাজ এই রাজ্যে ব্যাপকভাবে যদি কেউ শুরু করে থাকে তা মমতা ব্যানার্জি। আর এই কাজে রাজীব কুমারকে লাগানো হয়েছিল, অত্যাধুনিক মেশিন রাজীব কুমার নিয়ে এসেছিল, যাতে হোয়াটসঅ্যাপ কলও যাতে ট্রেস করা যায়, সেটাও যাতে দেখা যায়, সবাই এটা জানে। আর শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন জেলার পুলিশ সুপারকে, আপনার সঙ্গে কতবার কি কথা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কল রেকর্ডিং আমাদের কাছে। গতকাল একটা অভিযোগ উঠেছিল যে অভিষেকের ফোন ট্যাপ করা হচ্ছে, এরপর কেস হয়েছে, তাহলে কি ট্যাপ করা হতো অভিষেকের ফোন? দেখুন, শুভেন্দু বাবু কি বলেছেন বা কিভাবে ট্যাপ করতেন এ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তবে আমি যেটা মনে করি, উনি তো ছিলেন তো তৃণমূলে, আর সেই সময় ট্যাপের মধ্যেও উনি ছিলেন, অতএব সেই সময়কার প্রসেস এখনো চলতে পারে। যে প্রসেসটা মমতা চালিয়ে গেছিল সেই প্রসেসের মধ্যে হলেও হতে পারে। সেই কারণে এই ব্যাপারে যা পরিষ্কার করা উনি করতে পারেন, আমি যেটুকু বললাম সেটা অনুমান মাত্র। আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়াতে একটা খবর বেরিয়েছে, সেটা হচ্ছে 17 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন ইসরায়েল, নেতানিয়াহুর সঙ্গে যে ছবি আছে লিখিত আছে, তারপরে থেকেই শুরু হলো ভারতীয় নেতা, মন্ত্রী, আমলা, বিচারপতি তাদেরকে টার্গেট করা ফোন ট্যাপিং এর কাজ। ওই যে সফটওয়্যারটা এসেছিল, এনএসও কোম্পানিটা জানিয়েছে আমরা সরকারকে এই সাপোর্ট দিয়ে এটা দিয়েছে, পেগাসাস সফটওয়্যার দিয়েছে। ওদের মনে করা হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে এই সক্ষতা মোদির সেই সময়ে, তারপরে সেই স্পাইওয়্যার আসা এবং তারপরে কর্মকাণ্ডগুলো শুরু হওয়া। দেখুন, বিরোধীদের কাছে কোনো জন ইস্যু নেই, সেই কারণে একটা অলীক কল্পনাকে কাজে লাগিয়ে এটা করা হচ্ছে। ভারত এবং ইসরায়েলের মধ্যে যে স্বাভাবিক বন্ধুত্ব আছে, সেই বন্ধুত্বটা নষ্ট করবার জন্য পাকিস্তান সক্রিয় আছে।
এবং আমরা জানি এই দেশেরই কিছু রাজনেতা যারা পাকিস্তানের শ্রীবৃদ্ধিতে কাজ করে বা পাকিস্তানের মঙ্গলের জন্য কাজ করে। এই রাজ্যের মমতা ব্যানার্জিকেও আমরা দেখেছি, সার্জিক্যাল স্ট্রাইক যখন হলো তখন সেনাকে যখন সারা দেশ জুড়ে সেলাম জানাচ্ছে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সার্জিক্যাল স্ট্রাইকের বিরোধিতা করেছে, সার্জিক্যাল স্ট্রাইকের বিরুদ্ধে নানা কথা বলেছে। সেই সময় পাকিস্তান মিডিয়ায় কমসে কম 12 দিন যাবৎ মমতা ব্যানার্জির ফটো খবর ছয়লাভ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমাদের মুখ্যমন্ত্রী পাকিস্তানের নেতা, পাকিস্তানের নেত্রী ওখানকার রাজনীতি করে। তো সেই কারণে আরো আমরা বহু ক্ষেত্রে দেখেছি পাকিস্তান থেকে টিম এসছে, বিশেষ কিছু কংগ্রেসি নেতার সাথে তারা আগে আলাদা বৈঠক করেছেন, পরে অন্যদের সাথে বৈঠক করেছেন। অতএব সেই কারণের জন্য আমি মনে করি এটা একটা পাকিস্তানি চাল। আর হতাশ যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আছে তাদের কাছে ইস্যু নেই, সেই কারণে তারা একটা কল্পিত বিষয়কে সামনে রেখে একটা বাজার গরম করার চেষ্টা করছে আর ভারত ইসরায়েলের স্বাভাবিক বন্ধুত্বকে নষ্ট করবার চেষ্টা করছে। কালকের যে ঘটনা, কালকের বিজেপির যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে তৃণমূলের ওরা তো নাথুরাম গডসেকে শহীদ বলে মনে করে, তাহলে ওদের উচিত যে কালকে রাজঘাটে না গিয়ে নাথুরাম গডসেকে সেখানে গিয়ে বাংলাদেশ করে দেয়। না না, দেখুন ওদের কাছ থেকে এটা আমাদের শিখতে হবে না। তার কারণ আমরা জাতীয় নেতা হিসাবে, জাতির জনক হিসাবে আমরা মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতি কৃতজ্ঞ, দেশবাসী কৃতজ্ঞ। সে কৃতজ্ঞতা আমরা বারবার প্রকাশ করেছি। আমরা কোথাও গান্ধীজিকে কোথাও অশ্রদ্ধা করিনি, বরঞ্চ ওদেরকে আমি প্রশ্ন করতে চাই, ওরা তো কংগ্রেস লেজুর হয়ে এসছে, তো কংগ্রেস থাকা সত্ত্বেও গান্ধীজিকে ওরা কবার স্মরণ করেছে, কবার গান্ধীজির জন্মদিবস পালন করেছে, কতবার ওরা গান্ধীজির ছবি কোথায় লাগিয়েছে, একবারও দেখান দেখি। অতএব যারা নিজেরা গান্ধীজিকে শ্রদ্ধা করে না, যারা নিজেরা গান্ধীজিকে মন থেকে মানে না, তাদের কাছ থেকে গান্ধীজিকে কিভাবে শ্রদ্ধা জানাতে হবে তা আমাদের শেখবার প্রয়োজনীয়তা নেই। শেষ প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ত্যাগ করা হচ্ছে বলে যে অভিযোগ তুলেছে, সেই প্রসঙ্গে তৃণমূলের শেখরের বক্তব্য যে এই দুটো রাষ্ট্রের মধ্যে যা কথোপকথন বা যা এখনো পর্যন্ত প্রকাশ্যে এসছে, ইসরায়েল ভারত সরকারকে তারা এটা দিয়েছিল জঙ্গি নাশকতা দমনে, যাতে করে এই সফটওয়্যার কাজ করে তাকে কাজে লাগায়। সেটা হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করবে, এটা কি আইএসআই জঙ্গি? এগুলো বাজার গরম করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি। কোনো ট্যাপিংয়ের কিচ্ছু নেই। এ সমস্ত নিজেদের গুরুত্ব অধিক বাড়ানোর জন্য এটা একটা প্রয়াস, যাতে সর্বভারতীয় এই বিষয়ের সাথে ওরা যুক্ত হতে চায়। ওদের মনের ইচ্ছা খুব সারা দেশে যায়, যার জন্য আগামীকাল 21 তারিখ ওরা বিভিন্ন রাজ্যে নাকি পালন করছে, ভার্চুয়াল মিটিং হবে। 15টা কর্মী আছে ওদের, 2টো ভোটার নেই যে রাজ্যে। অনেক রাজ্যে কোম্পানি খুলেছিল, দোকান খুলেছিল, একটাও দোকানও নেই, কোনো বিক্রেতাই নেই, ক্রেতাও নেই, সব বন্ধ হয়ে গেছে। এখন ধোঁকাবাজি করার জন্য মাদ্রাজে ভার্চুয়াল মিটিং হবে, এখন গুজরাটে ভার্চুয়াল মিটিং হবে। 2টো লোক আছে মাদ্রাজে, গুজরাটে 4টে লোক আছে। তো সেই কারণের জন্য যাতে রাষ্ট্রীয় ক্ষেত্রে মর্যাদা পাওয়া যায়, তার জন্য নিজেদের নাম এই
এপিসোডে যুক্ত করার কাজ করছে। কোনো ট্যাপিং কিচ্ছু নেই। এই সমস্ত সব অপপ্রচার, যেটা আমি আগেই বলেছি, ভারত ইসরায়েলের সম্পর্ককে নষ্ট করা, আর ইস্যু না থাকা বিরোধীরা ইস্যুহীনতায় ভুগে এই একটা কিছু পেয়েছে, সেটা নিয়ে লাফাতে শুরু করেছে, যার কোনো সারবত্তা নেই। ওকে,